गुड इवनिंग फ्रेंड्स हमारे एग्जाम बिट यूट्यूब चैनले तुम्हारे सकल के स्वागत जानाई। आज के जेहेतु वेस्ट बेंगल पुलिस सब इन्सपेक्टर पदर जो प्रिलिमिनारि परीक्षा छिलो एबं सेई कोश्चेनटी तोमरा स्क्रिने देखते पाচ্ছ। आमी एग्जाम बिटेर जीके जीएस फैकाल्टी हिसेबे तोमादेर काछे उइथ एनालिसिस जीके जीएस पार्टिर आंसर की निये आसछि। भालो लागले अवश्यई लाइक कमेंट और शेयर करे थाकबेन। धन्यवाद। शुरू करी। प्रथम प्रश्न जेटा तोमरा स्क्रिने देखते पाচ্ছ जीके जीएस থেকে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4, নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? এখানে সঠিক উত্তর হবে নর্মদা। আমরা জানি মহানদী কৃষ্ণা এবং গোদাবরী তিনটি নদী পূর্ব দিকে প্রবাহিত এবং বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নর্মদা। ওকে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। পমোলজি কি? পমোলজি হচ্ছে ফল সংক্রান্ত বিদ্যা, ঠিক আছে। বাকি যে অপশনগুলো রয়েছে জীবজন্তুর ব্যবহার সংক্রান্ত বিদ্যা সেটাকে জুওলজি বলা হয়, জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? পলিওন্টোলজি, এবং দাঁত সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ওডোন্টোলজি। তারপরে প্রশ্ন হচ্ছে সন্তোষ ট্রফি যে খেলার সাথে সম্পর্কিত, ঠিক আছে। সন্তোষ ট্রফি ফুটবলের সাথে সম্পর্কিত, এটা তোমরা সকলেই জানো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল। পরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 8, লোহিত রক্তকণিকা গঠিত হয় লসিকা গ্রন্থিতে, অস্থিমজ্জায়, হৃদযন্ত্রে না যকৃতে? এখানে সঠিক উত্তর হবে অস্থিমজ্জা, ঠিক আছে। মেসোডার্ম বলে যে টিস্যু থাকে সেখান থেকে লোহিত রক্তকণিকা গঠিত হয়। পরের প্রশ্ন আমি স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নিই, পরের প্রশ্নে চলে যাই। নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়ার উপযোগী সমুদ্র বন্দর? এই কোশ্চেনটি একটু ছিল লেভেলের কোশ্চেন, যেখানে সঠিক উত্তর হবে বিশাখাপট্টনম। বিশাখাপট্টনম দ্বীপ, এবং তার সাথে সাথে এখানে আমরা জানি যে ডলফিন যে ডলফিন নোজ হিল রয়েছে এখানে, এবং তার সাথে রয়েছে রস হিল। এই দুটো এনক্লোজড করেছে একে, মানে ফিজিক্যালি ভৌগোলিকভাবে এর অবস্থানটা এমন মানে পর্বতে ক্লোজ রয়েছে হিল দ্বারা, এজন্য এখানে আবহাওয়ার তেমন কোনো প্রভাবিত করতে পারেনি। সমস্ত রকম আবহাওয়াতেই এই বন্দরটি কাজ করে থাকে, এজন্য বিশাখাপত্তনম এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, একটি কম্পিউটারে মেমোরি সাধারণত কিলোবাইট বা মেগাবাইট দিয়ে প্রকাশ করা হয়। এক বাইট, তো বাইট হচ্ছে ডেসিমেল ডিজিট নয়, এটা হচ্ছে বাইনারি ডিজিট। অতএব সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাইনারি ডিজিট, ঠিক আছে। 8 বাইনারি ডিজিট নিয়ে এক বাইট হয়। তারপরে যে সিস্টেমটা তোমরা জানো 1024 মাল্টিপেলে হয়। যাই হোক, পরের প্রশ্নে চলে যাই। ভারতীয় সংবিধানের নিচের কোন পদের জন্য ইমপিচমেন্টের বিধান নেই? এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যপাল। বাকি ভারতবর্ষের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিদের ক্ষেত্রে একটা প্রক্রিয়া রয়েছে তাদেরকে রিমুভ করা, সেটার নাম হচ্ছে ইমপিচমেন্ট, ঠিক আছে। সর্বপ্রথমে লোকসভা বা রাজ্যসভায় সেই মোশনটা নিয়ে আসা হয়, এবং লোকসভা বা রাজ্যসভায় সেটা মানে সেখান থেকে একটা কমিটি তৈরি করা হয় সেটাকে রিভিউ করার জন্য। সেই কমিটিতে সুপ্রিম কোর্টের একজন জাজ থাকেন এবং হাইকোর্টের একজন চিফ জাস্টিস থাকেন, তার সাথে একজন বিখ্যাত ডেজিগনেটেড জুরিস্ট থাকেন। তারপরে তার রিপোর্ট পেশ হয় এবং পার্লামেন্টে সেটাকে পাস হতে হয় মেজরিটিতে, টোটাল নাম্বার অফ মেজরিটিতে, এবং উপস্থিত ও ভোট প্রদানকারী সদস্যদের 2/3 সমর্থনে। তো এটা একটা জটিল প্রক্রিয়া। আজ পর্যন্ত কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতি ইমপিচমেন্ট হয়নি, ঠিক আছে। আমরা একটা লেটেস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যশবন্ত বর্মা, যেটা দিল্লি হাইকোর্টে ছিলেন, যার ওই ক্যাশ পাওয়া গেছিলো যার বাড়ি থেকে, তো সেটা অনগোয়িং রয়েছে, এখনও সেটা প্রুভ হয়নি। যদি হয় তাহলে হয়তো তিনি ইমপিচমেন্ট হতে পারেন। এর আগে ইমপিচমেন্টের মোশন এসেছে, কিন্তু তার আগেই বিচারপতিরা পদত্যাগ করেছেন, রেজিগনেশন করেছেন, তার ফলে ইমপিচড আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কোনো বিচারপতি হননি। পরের প্রশ্ন হচ্ছে, পরের জিকে জিএস থেকে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বায়ুতে শব্দের গতিবেগ স্বাভাবিক অবস্থায় ব্রেকেটে দেওয়া আছে। এটা কিন্তু টেম্পারেচার বা বায়ুতে কী কী কম্পোনেন্টস আছে তার উপর ডিপেন্ড করে। মোটামুটিভাবে বলা যায় 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটা 343 হয়ে থাকে, এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটা 331 সামথিং হয়ে থাকে। তাহলে আমরা
নর্মাল, যেটা নর্মাল টেম্পারেচার মানে অ্যাটমসফিয়ারিক নর্মাল প্রেশার আর টেম্পারেচার বা নর্মাল কম্পোনেন্টস যখন বাতাসে থাকে সেক্ষেত্রে 0 ডিগ্রিতে 320 মিটার পার সেকেন্ড হয়ে থাকে, এবং কি বললাম 20 ডিগ্রি সেলসিয়াসে 343। নর্মাল টেম্পারেচার নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশারে এটা হয়ে থাকে 331 সামথিং, মানে আমরা এই 332 মিটার পার সেকেন্ডের সাথে যাব। এখানে সঠিক উত্তর হবে 332 মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন, নিচের কোনটি উষ্ণতম গ্রহ? এখানে সঠিক উত্তর হবে শুক্র। শুক্র এই জন্য উষ্ণতম গ্রহ, সেখানে অ্যাটমসফিয়ারটা খুবই ডেন্স এবং কার্বন ডাইঅক্সাইড বা এই টাইপের প্রচুর গ্রিন হাউস গ্যাসের উপস্থিতির জন্য টেম্পারেচার খুবই বেশি, 400-450 মতো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয় শুক্র অর্থাৎ ভেনাস। আর নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি? এখানে সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। ঠিক আছে, ব্রহ্মপুত্রের উৎপত্তি তিব্বত থেকে এবং ভারতবর্ষে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে, তারপরে আসাম, তারপরে বাংলাদেশে। তো ভারতবর্ষে এটির উৎপত্তি নয়, এই জন্য ব্রহ্মপুত্র এখানে সঠিক উত্তর হবে। ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান ছিল? তো অগাস্টাস হিকি, ইনি ইংরেজ ছিলেন কিন্তু তার খুবই অবদান ছিল ভারতবর্ষের সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে। সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রীতা ফারিয়া। রীতা ফারিয়া আমি স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নিই। রীতা ফারিয়া পেয়েছিলেন 1966। এবং একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখানে বলে রাখি, প্রথম মিস ওয়ার্ল্ড এবং প্রথম মিস ইউনিভার্স 1994 একসাথে ভারতবর্ষে পেয়েছিল, এবং সুস্মিতা সেন পেয়েছিলেন মিস ইউনিভার্স এবং ঐশ্বর্য রায় পেয়েছিলেন মিস ওয়ার্ল্ড, এবং লারা দত্ত পেয়েছিলেন 2000 সালে। ঠিক আছে, তো আমাদের এই ইনফরমেশনগুলো জেনে রাখা দরকার পরবর্তী পরীক্ষার জন্য। আমি স্ক্রিনটা ক্লিয়ার করে পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে, অপারেশন সিন্দুর শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন? ইউএন সেক্রেটারি জেনারেল 2017 থেকে যিনি আছেন তিনি হচ্ছেন অ্যান্টোনিও গুটেরেস, যিনি পর্তুগালে যার বাড়ি। তো তিনি এখনও পর্যন্ত ওই পদে অধিষ্ঠিত আছেন, অতএব এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্টোনিও গুটেরেস। শুধু এখানে প্রশ্নটি জাস্ট কারেন্ট করে দেওয়া আছে, বাট এখানে প্রশ্ন করতে পারতো যে ইউএন সেক্রেটারি জেনারেল কে আছেন। অপারেশন সিন্দুর জাস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে শুধু একটু পাজল করার জন্য। এখানে সঠিক উত্তর হবে অ্যান্টোনিও গুটেরেস। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। ভারতীয় সংবিধানের কততম সংশোধন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। 61st অ্যামেন্ডমেন্ট, এবং সালটা হচ্ছে 1989, এটা মনে রাখতে হবে। 21 থেকে কমিয়ে 18 বছর বয়স করা হয়েছিল ভোটাধিকারের জন্য। পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, স্ক্রিনটার সাথে সাথে ক্লিয়ার করে নিই। কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে? তাহলে হচ্ছে ফ্রান্স। লিবার্টি কথাটা হচ্ছে স্বাধীনতা বা স্বতন্ত্রতা, সমানতা মানে সাম্য, স্বাধীনতা, আর ফ্র্যাটার্নিটি ভায়াচারী বা ভ্রাতৃত্ববোধ বা বন্ধুত্ব, এই ব্যাপারটা আমাদের ভারতের সংবিধানে অ্যাডাপ্ট করে নেওয়া হয়েছে ফ্রান্স থেকে। যদি কখনো প্রশ্ন করে ভারতের সংবিধানে 3টি শব্দ লিবার্টি, ফ্র্যাটার্নিটি আর ইকুয়ালিটি কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রেঞ্চ রেভলিউশন থেকে ইন্সপায়ার হয়। তো আমেরিকাতেও যে স্ট্যাচু অফ লিবার্টি রয়েছে সেটা ফ্রান্স থেকে ইন্সপায়ার্ড। ঠিক আছে, পরের প্রশ্ন, গঠন প্রক্রিয়া অনুযায়ী নিচের কোন শিলা আদিতম? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আগ্নেয় শিলা, কারণ প্রথমে ভলক্যানিক ইরাপশন হয় এবং শুরুতে আগ্নেয় শিলা তৈরি হয়, তারপর সেই আগ্নেয় শিলা বিভিন্ন ক্ষয়কার্যের ফলে ক্ষয়ীভূত হয়ে সমুদ্রে বা বিভিন্ন ওয়াটার বডির নিচে থিতিয়ে পড়ে, এবং তাদের উপরের চাপে বা ভেতরের তাপে পাললিক শিলায় রূপান্তরিত হয়। আর রূপান্তরিত শিলা হচ্ছে আগ্নেয় শিলা বা পাললিক শিলা, যে কোনো শিলা যখন অত্যধিক তাপ বা চাপে রূপান্তরিত হয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট শিলায় পরিণত হয় তখন সেটা রূপান্তরিত শিলা। তো আদি শিলা বলতে গেলে কিন্তু আগ্নেয় শিলা। ঠিক আছে, পরের প্রশ্ন, বুল অ্যান্ড বিয়ার এই শব্দগুলো কিসের সাথে জড়িত? আমরা জানি স্টক এক্সচেঞ্জের সাথে জড়িত। বাজার যে উতার চড়াও যেটাকে বলা হয়, বুলের যে মুভমেন্টটা হয়, ষাঁড়ের মুভমেন্টটা যখন তারা অ্যাটাক করে তখন উপরের দিকে তুলে অ্যাটাক করে, এই জন্য এটাকে বুল বলা হয় যখন বাজার উপরের দিকে যায়, এবং যখন বাজার ডাউনের দিকে যায় তখন বিয়ার অর্থাৎ ভালুক যেরকমভাবে আক্রমণ করে সেটাকে ডিনোট করা হয়। এখানে সঠিক উত্তর হবে স্টক এক্সচেঞ্জ। তারপরের প্রশ্ন দেখতে পাচ্ছি, ভিটামিন B12 সবচেয়ে বেশি প্রতিরোধ করে। ভিটামিন B12-এর ডেফিসিয়েন্সির ফলে বিভিন্ন ধরনের ব্যাপার দেখতে পাওয়া যায় শরীরে। বেসিক্যালি সেটা হচ্ছে রক্তাল্পতা বা অ্যানিমিয়া ব্যাপারটিকে বুস্ট করে, বাকিগুলো সাথে কোনো সম্পর্ক নেই B12-এর। পরের প্রশ্ন হচ্ছে,
নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক রয়েছে হর্ষবর্ধন, এখানে সঠিক উত্তর হবে হর্ষবর্ধন, মানে তার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় জেনিথ পয়েন্টে পৌঁছেছিল, মানে সবচেয়ে মানে স্বর্ণময় যুগ বলা যেতে পারে। আর নালন্দা বিশ্ববিদ্যালয়ের যদি এস্টাবলিশমেন্ট ধরা হয় সেটা হচ্ছে আমাদের গুপ্ত যুগে, কুমারগুপ্ত, এটা প্রথম কুমারগুপ্ত যিনি ছিলেন তিনি এটা নির্মাণ করেছিলেন। তবে হর্ষবর্ধনের সময় এটা তার স্বর্ণিম যুগে ছিল এবং হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং ভারতবর্ষে এসেছিলেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। এই ফ্যাক্টগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তাহলে হর্ষবর্ধন। পরের প্রশ্নে যাব। ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে খাবার সোডা, খাবার সোডা, ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে খাবার সোডা, সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, ঠিক আছে, যদি সংকেতটা আসে তাহলে হচ্ছে CO3, এটা আমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্ন, সরি স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নিই। পরের প্রশ্নে চলে যাই। রাজ্যসভার চেয়ারম্যান, ট্রিকি প্রশ্ন, ঠিক আছে, রাজ্যসভায় চেয়ারম্যান বা সভাপতিত্ব এক্স অফিসিও হিসেবে কে করে থাকেন? উপরাষ্ট্রপতি। এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে কারা অংশগ্রহণ করে থাকে আমরা জানি? পার্লামেন্টের দুটি কক্ষই, পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সদস্য, নির্বাচিত এবং মনোনীত সমস্ত সদস্য, অতএব সঠিক উত্তর হবে পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত হন, ঠিক আছে। শুধু ফাঁসানোর চেষ্টা করেছে, বাকি খুবই সহজ প্রশ্ন ছিল। নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী? এটা হচ্ছে সিরিয়ার দামাস্কাস, ঠিক আছে, এটা হচ্ছে সিরিয়ার দামাস্কাস, বাকিগুলো সবই আধুনিক। আংক্রা এই যে একটু পুরনো, সেটা হচ্ছে তুর্কি, এটা মোটামুটি ব্রোঞ্জ যুগের এবং তারও আগে 13,000 বছর পুরানো প্রায়, সেটা হচ্ছে দামাস্কাস, যেটা সিরিয়ার রাজধানী ছিল। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দামাস্কাস। পরের প্রশ্নে চলে যাই। নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়? তাহলে এখানে সঠিক উত্তর হবে সিলভার ব্রোমাইড, ঠিক আছে, সিলভার ব্রোমাইড। এটা ট্র্যাডিশনাল ফটোশপ আগে যেরকমভাবে ফটো তৈরি করা হতো সেখানে এই রাসায়নিকটি খুব ব্যবহৃত হতো, সিলভার ব্রোমাইড। পরের প্রশ্নে চলে যাই, আমি এটা ইন্ডিকেট করে দিই, সিলভার ব্রোমাইড এখানে সঠিক উত্তর। পরের আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, ইউনাইটেড নেশনসের সদর দপ্তর অবস্থিত। ইউনাইটেড নেশনসের সদর দপ্তর কোথায় অবস্থিত? না নিউ ইয়র্কে অবস্থিত, USA-তে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এবং বারবার আসা প্রশ্ন। এই প্রশ্নগুলো ভুল হওয়ার কোনো প্রসঙ্গ নেই। পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? তাহলে নাগাল্যান্ড একটি ভারতের রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল নয়, এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাগাল্যান্ড। পরের প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার মানে চিফ ইলেকশন কমিশনার ফার্স্ট সুকুমার সেন, সঠিক উত্তর, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাই। নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? MS-DOS এটি অপারেটিং সিস্টেম নয়, বাকি উইন্ডোজ 2000, ইউনিক্স, উইন্ডোজ XP এগুলো সবই অপারেটিং সিস্টেম। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে MS-DOS। এখানে প্রশ্নটা ছিল বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম, এই জন্যেই MS-DOS। বাকি MS-DOSও একটি অপারেটিং সিস্টেম, কিন্তু সেটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম নয়। বাকিগুলো সবই কিন্তু বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে MS-DOS। পরের প্রশ্ন, ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তারা প্রদান করে থাকে যারা জীবনে বিজ্ঞানের ভূমিকাকে জনমুখী করার প্রচেষ্টা করার জন্য, ঠিক আছে। তো এখানে আমরা একটু দেখে নেব, তো এখানে যে প্রশ্নটি রয়েছে কলিঙ্গ পুরস্কার, এটা বিজ্ঞানে জনমুখী করার জন্য দেওয়া হয় এবং এটি 2 বছর পর পর দেওয়া হয়। লাস্ট 2023 সালে আনা মারিও সেটোকে দেওয়া হয়েছিল, এবার 2025 সালে এখনও ঘোষণা হয়নি। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কলিঙ্গ পুরস্কার। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। কোন ধূমকেতু 76 বছর পর পর প্রতীয়মান হয়? এটা সবাই ঠিক করবে আশা করি, হ্যালির ধূমকেতু, সঠিক উত্তর হচ্ছে হ্যালির ধূমকেতু। পরের প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে পদার্থ বা গ্যাস পাওয়া যায় সেটি হচ্ছে নাইট্রোজেন। এটাও সবাই ঠিক করে থাকবে, তেমন কঠিন প্রশ্ন ছিল না যেহেতু প্রিলিমস।
পরের প্রশ্ন হচ্ছে 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? তিনি হচ্ছেন পট্টবী সীতারামাইয়া। তিনি গান্ধীজির সমর্থক ছিলেন এবং এখানে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পট্টবী সীতারামাইয়া। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন পদার্থটি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে আয়তনে কমে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে জল। এই জন্য জলের ঘনত্ব যখন আয়তনে কমে 4 ডিগ্রি অবধি আয়তনে ঘনত্ব বাড়তে থাকে এবং আলটিমেট যে ডেনসিটি সেটা 4 ডিগ্রি সেলসিয়াসে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে নিচে কোনটির বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? তো এখানে সঠিক উত্তর হবে জীবাশ্ম। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে জীবাশ্ম। তবে এখন যে জীবাশ্মগুলো 60,000 বছরের বেশি পুরানো সেগুলোর ক্ষেত্রে আর্গন পটাশিয়াম এবং ইউরেনিয়াম লেড যে সিস্টেম সেইগুলো ব্যবহার করা হয়, যেগুলো অনেক বেশি পুরানো। কার্বন ডেটিংয়ের ক্ষেত্রে আমরা মোটামুটি 60,000 বছর পুরনো অবধি কোনো জীবাশ্মের বয়স নির্ধারণ করতে পারি। তার বেশি পুরনো হলে আমাদের মনে রাখতে হবে আর্গন পটাশিয়াম এবং ইউরেনিয়াম লেড যে ডেটিং সিস্টেম সেটি ব্যবহার করা হয়। তো এরপরের প্রশ্নে চলে যাই। ভারতের সাহসিকতার জন্য সর্বোচ্চ পুরস্কার কোনটি দেওয়া হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরমবীর চক্র। ঠিক আছে, পরের প্রশ্ন ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পক প্রণালী। আর মালাক্কা প্রণালী হচ্ছে কোথায়? মালাক্কা প্রণালী হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ার সুমাত্রা এবং মধ্যে আমাদের যে দক্ষিণ চীন সাগর এবং ভারত মহাসাগর আন্দামান সি, এই দুটোর মাঝে মাঝে যে প্রণালী সেটাকে মালাক্কা প্রণালী বলা হয়। এবং বাস প্রণালী হচ্ছে অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ার মাঝে যে গ্যাপটা সেটাকে বাস প্রণালী বলা হয়। এবং বেরিং প্রণালী হচ্ছে আমরা জানি আমেরিকা মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে আলাদা করেছে, মানে এশিয়ার একেবারে সাইবেরিয়ার কোণা থেকে শুরু করে ওইদিকে আলাস্কা, তার মাঝের যে প্রণালীটা সেটার নাম হচ্ছে বেরিং প্রণালী। এখানে সঠিক উত্তর হবে পক প্রণালী। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল? শুধু আকবর না, সমস্ত মুঘল আমলি বা সুলতানাতের সময়ে পরবর্তী সুলতানাতে মানে ল্যাটার সুলতানাতে যদি বলা হয় তাহলে ফার্সি ভাষায় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল। আমাদের এটা খুবই মনে রাখা উচিত, সেটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ফার্সি, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফার্সি। পরের প্রশ্ন হচ্ছে বাদামি বায়ু ব্রাউন এয়ার কথাটি ব্যবহার করা হয়। এখানে আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে, ইংরেজিতে এটাকে বলা হয় ফোটো কেমিক্যাল স্মোক, বাংলায় বলা হয় আলোক রাসায়নিক ধোঁয়াশা। অর্থাৎ পলিউটেন্টস যখন বাতাসে বেড়ে যায়, সেটা ভেহিকেল থেকে হতে পারে বা কারখানা থেকে হতে পারে, তখন বাতাসে এই ব্যাপারটা দেখতে পাওয়া যায়, স্মোক দেখতে পাওয়া যায়, ধোঁয়াশা। এটা মূলত নাইট্রোজেন ডাইঅক্সাইড, অর্থাৎ এটার জন্য মূলত দায়ী হচ্ছে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, পরের প্রশ্ন কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান A 0। পরের প্রশ্নে চলে যাই। কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? ঠিক আছে, এটা 1933 সালে চৌধুরী রহমত আলী 1933-তে প্রথম পাকিস্তান শব্দটি ইন্ট্রোডিউস করেন। ঠিক আছে, স্ক্রিনটা ক্লিয়ার করে পরের প্রশ্নে চলে যাই। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ, এটা সবাই জানো আশা করি। সঠিক উত্তর এখানে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। এটা রাশিয়াতে রয়েছে, সাইবেরিয়া মানে আমরা জানি পূর্ব রাশিয়া। পরের প্রশ্নে চলে যাই। প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য গ্রিনিচের সময়ের সাথে কোনো স্থানীয় সময়ের কত মিনিটের পরিবর্তন হয়? এখানে সঠিক উত্তর হবে 4 মিনিট, অপশান D। ঠিক আছে, 1 ডিগ্রিতে 4 মিনিটের ব্যবধান তৈরি হয়। ভারতবর্ষের প্রমাণ সময় হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট, সেক্ষেত্রে 5.5 ঘন্টার তফাৎ হয়ে থাকে গ্রিনিচের সাথে আমাদের। স্ক্রিনটা ক্লিয়ার করে নিই এবং পরের প্রশ্নে যাই। কোন নেতার জন্মদিবসকে ভারতের শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? খুবই সহজ প্রশ্ন ছিল, সঠিক উত্তর হবে রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে খ্যাত? এটি খুব ইম্পর্টেন্ট। এটি হচ্ছে 7 এপ্রিল 1948
7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের জন্ম হয়েছিল, এই জন্য এই দিনটিকে ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে পালন করা হয়। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইয়ং ইন্ডিয়া। ঠিক আছে, ইয়াং ইন্ডিয়া তিনি 1919 থেকে 1931 পর্যন্ত সম্পাদক ছিলেন। এবং এখানে বাকি যে অপশানগুলো দেখতে পাচ্ছি, সেমিনার বলে কোনো মানে অনলাইন হতে পারে কোনো পত্রিকার নাম, বাকি নলেজে নেই। মডার্ন রিভিউ হচ্ছে রামানন্দ চ্যাটার্জি 1907। ঠিক আছে, আর ন্যাশনাল হেরাল্ড হচ্ছে 1938 সালে জওয়াহরলাল নেহরু এটা শুরু করেছিলেন, একজন দক্ষিণ ভারতীয় কোমাগাটামারু রাও এরকম করে নামটা যেন, ন্যাশনাল হেরাল্ডের প্রথম সভাপতি ছিলেন, পরবর্তীকালে সম্পাদক ছিলেন। 2016 সালে একজনকে নিয়োগ করা হয়েছিল, নীলাভ্র মিশ্র মনে হয় তার নাম, এবং তিনি তার 2 বছর পরে মারা যান। এবং এটা খুবই বিতর্কিত এখন, মানে নিউজে প্রায় ন্যাশনাল হেরাল্ড বা এটা কংগ্রেসের একটা মানে কংগ্রেসের দ্বারা লিড করা একটা পত্রিকা আর কি। তো এই জন্যে এটা 1938 সালে এর ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে, জওয়াহরলাল নেহরু এটা শুরু করেছিলেন এবং 1942 সালে আগস্ট আন্দোলনে এই পত্রিকাটিকে ব্যান করে দেওয়া হয়েছিল। যাই হোক, এখানে সঠিক উত্তর হবে ইয়াং ইন্ডিয়া, অপশান সি। পরের প্রশ্নে চলে যাই। গ্র্যামি পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? গ্র্যামি পুরস্কার হচ্ছে সঙ্গীত। ঠিক আছে, অ্যালবাম, সঙ্গীত এই সব ক্ষেত্রে গ্র্যামি পুরস্কার দেওয়া হয়। তাহলে গান, ভারতবর্ষে এবছর চন্দ্রিকা ট্যান্ডন, যিনি ইন্দিরা নুইয়ের বোন বা দিদি, তিনি গ্র্যামি পুরস্কার পেয়েছেন নিউ এজ অ্যালবামের জন্য। খুব ইম্পর্টেন্ট, 2025 সালে একজন ভারতীয় বংশোদ্ভূত চন্দ্রিকা ট্যান্ডন যিনি গ্র্যামি পেয়েছেন। পরের প্রশ্ন, জিকেজিএস থেকে প্রশ্ন দেখতে পাচ্ছি 98, স্বচ্ছ আকাশ নীল দেখায় কেন? এখানে সঠিক উত্তর হবে আলোর বিক্ষেপ। ব্যাপারটা হচ্ছে বাতাসে যে ধূলিকণা বা যা কম্পোনেন্টস থাকে সেখানে নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব কম হওয়ার জন্য সেটা বেশি বিক্ষিপ্ত হয় এবং তার ফলে আমরা নীল আলোটি দেখতে পাই। এখানে সঠিক উত্তর হবে আলোর বিক্ষেপ। পরের প্রশ্ন, নিচের কার রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষ পরিদর্শন করেছিলেন? এখানে সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, ইবন বতুতার বইটির কি নাম? রেহলা, RIHLA, বাংলায় রাহেলা লেখা হয়, এবং ইনি ভারতবর্ষে এসেছিলেন 1325 সালে। ঠিক আছে, 1325 থেকে 1354 তিনি সারা পৃথিবী পরিভ্রমণ করেছিলেন। মানে সবচেয়ে লং টাইম পরিভ্রমণ করা একজন এক্সপ্লোরার ইবন বতুতা, যিনি মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতবর্ষে এসেছিলেন। তিনি মরক্কো থেকে এসেছিলেন ভারতবর্ষে। পরের প্রশ্ন, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পাইরোমিটার। নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে? সেটা হচ্ছে পাইরোমিটার। তো আজকের জন্য এতটাই। যে কোনো পরীক্ষায় আমরা চেষ্টা করব অ্যান্সার কি উইথ অ্যানালিসিস দেওয়ার, এবং আমাদের এক্সাম বিট অবশ্যই তোমাদের সাথে থাকবে। ধন্যবাদ।